আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা আমাদের এমসিকিউ পার্টটা শুরু করতেছি। তোমাদের প্রথমে বলে দিতে চাই যে আমি তোমাদের এমসিকিউ পার্টের ভিতরে প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ আমি বাছাইকৃতভাবে এবং অনেক খোঁজাখুঁজি, অনেক চেষ্টার মাধ্যমে 75টা এমসিকিউ বের করছি তোমাদেরকে পড়ানোর জন্য। এই 75টা তো বোর্ডের জন্য সুপার ইম্পর্টেন্ট। এই 75টার ভিতরেই পড়ে যাচ্ছে আমাদের আগে বোর্ডে আসা সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো। এই 75টার ভিতরেই আসে হলো বর্তমান বোর্ডে যে কোশ্চেনগুলো আসতেছে সেগুলা এবং ভবিষ্যতে যেগুলো আসতে পারে ওইগুলা। এছাড়াও ভালো ভালো কলেজের যেই কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো এখানে অ্যাড করা হয়েছে। তুমি একটা জিনিস নিশ্চিত থাকো যে এগুলো তোমাদের জন্য আমি এমনভাবে খুঁজে বের করছি যে জিনিসগুলো দুইটা টাইপ, একটা হলো সুপার ইম্পর্টেন্ট সব কিছুর দিক থেকে, আর আরেকটা হলো যেগুলো আমি এই যে লং লেকচার দিছি এরপরে তো তোমাদের এমসিকিউতে আর সমস্যার কথা না, তারপরেও যে জিনিসগুলো তোমার ওইখানে ছুটে গেছে, অর্থাৎ কিছু কিছু জিনিস আছে যেগুলো এমসিকিউতে আসে কিন্তু আমাদের টার্মে বা লং আমাদের যে ব্যাখ্যা আছে ওইখানে থাকে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো নিয়ে সাজায় অনেক সুন্দর করে সাজাইছি। এই জিনিসগুলো হয়তো বা তুমি কখনো বুঝবা না যে কতটা পরিশ্রম দিয়ে এই জিনিসগুলো কালেক্ট করি আমি বা তৈরি করি। তো যাই হোক, একটু ভালো করে বুঝো। আর যদি আমার মনে হয় যে এরপরেও তোমাদেরকে আরও কিছু দেওয়া দরকার তাহলে অবশ্যই তোমাদের জন্য আমি আরও ক্লাস অ্যাড করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমার দিক থেকে আমি কোনো প্রকার ত্রুটি রাখবো না ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস হলো যে তোমাদের এমসিকিউ পড়ানোর সময় এই সাইডে তুমি কোশ্চেন দেখতে পারবে অ্যাজ ইউজুয়াল। যদি কোশ্চেন বুঝতে কষ্ট হয় তাহলে তুমি যে কাজটা করবে সেটা হলো তোমার ভিডিও রেজুলেশনটা ঠিক করে নিবা, ঠিক আছে? একটু ভালো করে তোমার ফেসবুকে দেখবা রেজুলেশনের যে অপশনটা আছে সেটিং থেকে, ওইখানে একটু ভালো করে দেখবা, তাহলে বুঝতে পারবা। এরপরও সমস্যা হলে আমি কোশ্চেনগুলো তোমাদেরকে এই গ্রুপে দিয়ে দিব না, পিডিএফটা দিয়ে দিব না তোমাদের ঠিক আছে এমসিকিউ এর। আর তার সাথে হলো তোমাকে দিয়ে দিব হলো যদি তোমার আরও কোনো কিছু দরকার পড়ে, কোনো কোশ্চেন বা কোনো কিছু যদি চাও ওইটাও ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে চলো আমরা আমাদের পড়াটা শুরু করি। ওকে, তাহলে কোশ্চেন দেখতে পারতেছো। সবার প্রথমে আমরা একটু টাফ কোশ্চেন দিয়ে শুরু করছি, যে মনোযোগটা যাতে প্রথম থেকেই তোমাদের ধরা যায়। তাহলে প্রথম কোশ্চেনই বলছে RGB, ঠিক আছে? এই জিনিসটা তোমরা দেখবা প্রায়, যে RGB 255 দ্বারা কোন রং নির্দেশ করে। ভালো করে বুঝো এই RGBটা কি, এটাকে ভালো করে বুঝো। RGB হলো রেড, গ্রিন, ব্লু। কি বলছি? রেড, গ্রিন, ব্লু, লাল, সবুজ, নীল। এই RGBর এখানে যে মানগুলো দেওয়া আছে 255, এটাকে বলা হয় ডেসিমাল মান। আর আমাদের কম্পিউটার সেক্টরে আমি কিন্তু সব পড়াই দিব, যেগুলো ব্যাখ্যা দেওয়া দরকার নেই ওগুলো দিব না, যেটা ব্যাখ্যা দেওয়া দরকার এটা ব্যাখ্যা করে দিব, তাই মনোযোগটা জানি থাকে পুরোপুরি। আমাদের কম্পিউটারে তুমি যখন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করো বা কোনো ওয়েবসাইটে প্রবেশ করো তখন দেখবে তুমি বিভিন্ন অপশন, মেনু, উপরে হেডিং, এগুলো বিভিন্ন কালার থাকে। ওয়েবসাইটগুলো তোমার চোখে ব্রাইটলি লাগে, কত সুন্দর একটা ওয়েবসাইট, এরকম মনে হয় না? তো এই যে কালারের কাজগুলো করছে, এই কালার এবং সজ্জাকর্মের কাজগুলো দুইটা জিনিস দিয়ে সাধারণত মানে এই তিনটা কালার দিয়ে সাধারণত করে, ঠিক আছে? অর্থাৎ আমাদের এইখানে কালার তৈরি করার ক্ষেত্রে এই তিনটা কালার রেড, গ্রিন, ব্লু, এই তিনটা হলো আমাদের মৌলিক রং হিসেবে কাজ করে। এই তিনটা মিক্স করার মাধ্যমে আমরা অন্যান্য কালার তৈরি করতে পারি। ভালো করে বুঝো, তোমার কাছে এই তিনটা কালারই দেওয়া আছে। এবার কেউ এসে তোমাকে বললো যে আমাকে এই কমলা কালার বানায় দেন, তাহলে কমলা কালার সে কীভাবে বানাবে জানো? ধরো তোমার হাতে কালারগুলো আছে, তুমি একটু লাল দিবা, কি করে লাল দিবা একটু বেশি করে, বুঝতে পারছো? লাল একটু বেশি দিয়ে, সবুজ দিবা একটু অল্প, আর কি আছে লাল দিলা, সবুজ দিলা, আর কি আছে, আর হলো ব্লু আছে, ব্লুটা এখানে লাগবে না আশা করি। তাহলে ওই দুটার হালকা মিক্স করেই কিন্তু তুমি এখানে কমলা নিয়ে আসতে পারবা। তার মানে তখন ওইখানে তোমার মানটা হবে কি, রেডের যতটুকু দিবা, তোমার হাতে যে রংটা আছে ওই টোটাল রংটার আমরা বলতেছি হলো 255, ঠিক আছে? ওই রেডের জন্য যতটুকু দিবা, ঠিক আছে? একবারে গাঢ় রং তো দিবা না, একটু হালকা রেড ঢালবা, ঠিক আছে? আর তুমি ওই কি বলে সবুজটা একটু হালকা ঢাললা, তাহলে যতটুকু রেড দিলা ওইটার মান মনে করো ওই 255 থেকে কম দিলা, মনে করো 150 রেড দিছো, আর কি দিলা সবুজ দিলা মনে করো যে 80-90, এটা দিলা, আর ব্লু দাও নাই, তাহলে আমাদের মানটা আসলো কি, তুমি রেড দিছো কত ভালো করে বুঝো, রেড দিছো হলো মনে করো 150, ঠিক আছে? জাস্ট কথার কথা, এটা আবার মিলাইতে যাও না, জাস্ট কথার কথা বলতেছে 150, আর গ্রিন দিছো মনে করো 80, ঠিক আছে? আর ব্লু দিছো কত? ব্লু দিছো হলো মনে করো 0। দেন তুমি দেখতেছো কি কমলা কালার হয়ে গেছে। যেভাবে তুমি ওই যে ট্রের ভিতরে মাখায় মাখায় বানাইলা, ওই একইভাবে আমাদের কম্পিউটারের ভিতরেও এরকম মান বসানোর মাধ্যমে আমরা কালারগুলো বানাইতে পারি। যারা এই কালার বানাতে এক্সপার্ট তারা সরাসরি এই জিনিসটা বসাই কালারটা বানায় ফেলে। কিন্তু আমাদের কম্পিউটারে সাধারণত এই যে আমি যে মানগুলো বললাম 150, 80 বা এরকম, এই মানগুলো দিয়ে আসলে কালার বানানো হয় না।
এই মানগুলোকে আরজিবির ডেসিমাল ফরম্যাট বলা হয়, ঠিক আছে। আর আরজিবির ভালো করে বুঝো, প্রত্যেকটা কালারের এর রেডের সর্বোচ্চ মান হলো 255, সর্বনিম্ন হলো 0। গ্রিনের সর্বোচ্চ মান হলো 255, সর্বনিম্ন হলো 0, এবং ব্লু এর সর্বোচ্চ মান 255, সর্বনিম্ন মান হলো 0। এটা ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসে। তাহলে এই যে তিনটা জিনিস তুমি দেখলা, এটা যেহেতু ব্যবহার হয় না, তাহলে এটা দিয়ে তুমি শুধু নাম্বারটা মনে রাখতে পারবা, ঠিক আছে। তাহলে ভালো করে বুঝো, ব্ল্যাক মানে কি? ব্ল্যাক মানে হলো যেখানে কোনো রঙই নাই, তার মানে কি আর এর মানও 0, জি এর মানও 0, বি এর মানও 0। এখানে আমি 1, 2, 3, 4, 5টা কালার লিখে দিছি। তোমাদের নবীর থেকে এই 5টা এতটা আসে নাই, এখান থেকে 2-1টা আসে, সাদা কালো এই টাইপের জিনিসগুলো আসে। কিন্তু এই 5টা সুপার ইম্পর্টেন্ট। তুমি কিন্তু তোমার বইতে যে রাইটারের বই পড়ো না কেন, এই আরজিবি চার্টটা এখন দিয়ে দেয়, বিরাট বড় চার্ট। আরও যদি তুমি কালার একটু 19-20 করো, আরও অনেক কালার তুমি বানাতে পারবা। বাট মেইন যে কালারগুলো আমরা মুখ দিয়ে বলতে পারি, ভায়োলেট, মেজেন্ডা, তারপরে পিঙ্ক কালার, এই কালারগুলোর নাম্বারগুলো তোমার বইতে দেওয়া আছে, ওকে। তো এখন অত কালার তো মনে রাখা পসিবল না, ওইখান থেকে এই কালারগুলো তোমাকে অবশ্যই জানতে হবে, কারণ এই জিনিসটা ট্রিকের মাধ্যমে মনে করে রাখা সম্ভব। তাহলে এই কয়টা জিনিস তুমি একটু মনে রাখবা। রাখার ট্রিকটা কি দেখো, ব্ল্যাক মানে কি? ব্ল্যাক মানে কোনো কালারই লাগবে না, তাই 0, 0, 0, ওকে। তাহলে তোমার ডেসিমাল মান যদি চাই, তাহলে তিনটাই 0। আর এখন হলো কথা যে আমরা আসলে কম্পিউটারের ভিতরে লিখি কিভাবে। এই সাইডে দেখো কোড দেওয়া আছে, এইখানে আমি যে রংটা ইউজ করছি, দেখো এই রংটার জন্য আমি আরজিবি যে কোডটা লিখছি সেটা কিন্তু হেক্সাডেসিমালে দেওয়া আছে। ভালো করে তাকায় দেখো, হেক্সাডেসিমালে দিছি, এবং আউটপুটটা দেখো কালার কিন্তু ঠিকই আসছে, ঠিক আছে, কালার কিন্তু ঠিকই ব্লু আসছে, দেখছো। তাহলে আমরা কিসে দিছি? এটা হেক্সাডেসিমাল নাম্বারটা বসাইছি, আর হেক্সাডেসিমালের জন্য কি আসছে? এখানে ব্লু কালারটা পাইছো। তাহলে হেক্সায় আমাদের ব্লু কালারের নাম্বারটা হলো কি 0000FF। একটা সহজ ট্রিক তোমাকে বলে দিই, সেটা হলো 255, ঠিক আছে। সহজ ট্রিক, 255 এর হেক্সাডেসিমাল নাম্বার হলো FF, ঠিক আছে। তাহলে এটা একটু মনে রাখো, এই জিনিসটাই আমরা এখানে খালি ব্যবহার করছি। তাহলে তোমার যদি আমি বলি যে আমাকে তুমি কি করো, আমাকে তুমি রং দাও, ঠিক আছে, আমাকে তুমি কি দাও, রং বানায় দাও, জাস্ট কম্পিউটার ভাষায়। অথবা তোমাকে বলতেছি যে তোমার কোনো জায়গায় রং দরকার, কি তোমার রং দরকার হলো ব্লু। তাহলে ব্লু যদি তোমার দরকার পড়ে, তোমার ব্লু দরকার, তাহলে এটার নাম মনে করো আর, এই যে এখানে একটু আমি দিয়ে রাখছি আর, এটার নাম হলো জি, আর এটার নাম হলো বি। তোমার রং দরকার ব্লু, ব্লু এর তোমার কি আছে, ব্লু কালারটা আছে, সর্বোচ্চ গাঢ় রং কত, 255 টাইপের, একবারে কড়া ব্লু, নীল। এখন আমি তোমার কাছে ব্লু রং চাইছি, তুমি কি এগুলো দিবা না? তাহলে শুধুমাত্র ব্লুটাই কি দিবা, গাঢ় ব্লু ঢাইলা দিছো, ঠিক আছে। তাহলে তোমার ওই ব্লু এর কালারটার কোড কত আছে, 255, ব্লু এর জায়গা কত হচ্ছে 255, আর বাকি দুইটা তোমার দেওয়ার দরকার পড়ে নাই, তাই দুইটা 0। তাই ওই যে তুমি কোডে দেখলা যে ওইখানে আমরা কি দিছি, আমরা হেক্সাডেসিমালে প্রতি ঘরের জন্য দুইটা করে ঘর ইউজ করি, ওকে। তাহলে 2 0, 2 0, দেন এফ এর জায়গায় এফ এর এই 255 এর জায়গায় FF। একইভাবে আমাদের আসতেছে রেড। রেড যখন তোমার লাগবে, তখন আমরা কি করছি, রেড লাগার জন্য তুমি শুধু রেডের ঘরটা আর প্রথমটা, এই প্রথম ঘরে 255 মানে হেক্সার ঘরে প্রথমটা FF, এরপরটা 0 0 লাগবে না, এরপরটা যে 0 0 0 0 দিয়ে দিলেই তোমার ওটা কি হয়ে গেল, রেড হয়ে গেল। অর্থাৎ কোডে ওইভাবে তুমি দিলেও তোমার কালারটা আসবে, তুমি সরাসরি লিখলেও কালার আসবে, ওইভাবে দিলেও আসবে। কিন্তু তুমি এটা দেওয়ার মাধ্যমে কি হলো জানো, এটা দেওয়ার মাধ্যমে তুমি যে রেড দিলা, আর এইখানে যদি একটা কোনো কিছু বসায় দাও, অর্থাৎ এটা কার জায়গাটা, রেডের পরে গ্রিনের জায়গায়, এখানে যদি কিছু একটা বসায় দাও, ছোটোখাটো কোনো মান দিয়ে দিলেই কিন্তু তোমার কি হয়ে যাবে, নতুন কোনো কালার এই দুইটা মিক্স করে চলে আসবে। আর এটা FF না দিয়ে এটা আবার কম দাও, এখানে তুমি ধরো তোমার কি দাও, 1F দাও, একবারে কম কিছু দাও, বা 20 দাও হেক্সাডেসিমালের, এখানে একটা 25 দাও, এখানে একটা কিছু দাও, এই তিনটা মিলে কিন্তু নতুন কালার তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো? তোমাদের হায়ার লেভেলের পড়াটা আমি যতটা সহজ করে সম্ভব বোঝানো ট্রাই করতেছি। তাহলে এই তিনটা মিলে কালার হয়ে যাবে। তাহলে আমাদের সিস্টেমটা কি স্যার? এখানে সিস্টেমটা হলো, আমরা এই তিনটা মনে করে এই হেক্সাডেসিমালের জায়গাতেই তুমি মনে করো একটা কালার লেখা ট্রাই করতেছে, হলো এটা দিছো মনে করে যে FF না, এটা মনে করো দিছো হলো 2A, ঠিক আছে। আর এরপরে হলো তোমার 2A হলো আর এর জায়গায়, জি এর জায়গায় দিছো মনে করো F0, ঠিক আছে। জি এর জায়গায় মনে করো দিছো কি আচ্ছা F0 না, মনে করো F1, ঠিক আছে। আর বি এর জায়গায় মনে করো, জাস্ট মনে করো যে দিলা তুমি 10। দেন এই তিনটা, এইটা যতটুকু গাঢ়টুকু দিছো, এটা যতটুকু গাঢ় দিছো, এটা যতটুকু গাঢ় দিছো, এই তিনটা মিক্স হয়ে নতুন একটা কালার চলে আসবে, মিক্স হয়ে। কথা বুঝে আসছে? তাহলে এইটা হলো আমাদের কালার তৈরি করার সিস্টেম। তাহলে এইভাবে তুমি এখন মনে রাখতে পারবা
যে সলিড কালার চাইলে সাধারণত কি হয়, যে কালারটা চাইছো ওইটার মানটা কি থাকে 255 থাকে স্যার। তাহলে রেড চাইলে তোমার রেডের জায়গায় 255, বাকিগুলো 0, ব্লু চাইলে ব্লুয়ের জায়গায় 255, বাকিগুলো 0। কিন্তু মিক্স কালার চাইলে মিক্স করে দিতে হয়। কিন্তু তোমার কাছে মিক্স এতগুলো জানা বা মনে রাখা যেহেতু ইম্পসিবল, এগুলো আসার সম্ভাবনা একবারে কম। তবে তুমি যদি চাও তুমি নিজে থেকে ওই তোমার বইতে যে চারটা দেওয়া আছে ওইখান থেকে 2-1টা আরও এক্সট্রা শিখে রাখতে পারো, ঠিক আছে, যে কালারগুলো তোমার ভালো লাগে। তাহলে এই গেল। কিন্তু গ্রিনের বেলায় আমরা যেটা সবুজ বলি আমরা, ঠিক আছে, গাছের কালার যে সবুজ বলি, এইটা কিন্তু একবারে সবুজ আমরা ওইটাকে ধরি না। আমরা সবুজ বলতে এই সবুজ টাইপের যে কালারটা আছে এটার মিড পর্যায়ের কালারটা বোঝাই, একবারে গাঢ়টার নাম আবার আরেকটা। কথা বুঝে আসছে? যেহেতু মিড পর্যায়ে বুঝি এই জন্য আমরা যেটা সচরাচর সবুজ বলি ওইটার নাম্বারটা হলো RGB, অর্থাৎ রেড গ্রিন ব্লু। রেড 0 আর ব্লু 0, জি এর জায়গায় কত দিচ্ছি, মিড লেভেল, অর্থাৎ 128, ঠিক আছে, 255 প্রায় অর্ধেক। এই 128 দিয়ে আমরা এটার কি বুঝি, গ্রিন। তাহলে গ্রিনেরটা একটু স্পেশাল ভাবে মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের কলেজের হার্ড পরীক্ষায় আসবে। ওকে, তাহলে এটা আমরা একটু স্পেশাল মনে রাখবো। আর হোয়াইট মানে হলো যেখানে সবগুলো কালার আছে, 3টা কালারে যদি মিলাই দেই কম্পিউটারে, 3টা কালার একসাথে মিলাই দিলে ফুল সাপোর্টের কালার, ঠিক আছে, 255 255 255 একবারে ফুল মিলাই দিলে আমাদের আসবে হলো সবগুলা এফ। এটার জন্য 2টা এফ, এটার জন্য 2টা এফ, এটার জন্য 2টা এফ। ওকে, তাহলে আমাদের কি হয়ে গেল, হোয়াইটের জন্য একবারে সবগুলো এফ আসবে এবং এটা হোয়াইট হবে। এবং তুমি চাইলে সবগুলা হ্যাশ চিহ্ন দিয়ে সবগুলা এফ দিবা, তাহলে কি হয়ে যাবে, ওটা হোয়াইট হয়ে যাবে। তাহলে হ্যাশ চিহ্নতে বসাতে হয়, এটা একটা মনে রাখো। আর আরেকটা জিনিস হলো যে এটা এইভাবে না বসে তুমি ডাইরেক্ট রং লিখলেও পারবা, কোনো সমস্যা নেই। ওকে, এটা একটু খেয়াল রাখো। ওকে, তাহলে চলো এরপরের কোশ্চেনটা কি, এই যে কালার কোড দেখো এখানে হ্যাশ চিহ্ন দিয়ে 4টা এফ দিছে, তাহলে এটার মানে কি, সাদা, বুঝতেই পারতেছো। আর যদি হ্যাশ চিহ্ন না থেকে শুধু সিরিয়াল নাম্বার দেয় তাও তুমি বুঝে নিও, মানে নাম্বারগুলো দিয়েও বুঝে নিও, সমস্যা নেই। এরপরে বলছে HTML টেবিলে এক সেল থেকে অন্য সেলে ফাঁকা জায়গা নির্ধারণে ব্যবহার করা হয় কোনটি? এক সেল থেকে আরেক সেল, আমরা কয়দিন আগে এই কোডটা করছি, মানে তুমি যদি ক্লাস করো কয়েকটা ক্লাস আগে, সেল থেকে সেলে ফাঁকা দেয় হলো সেল স্পেসিং। এরপরে বলছে http www.abc.com.bd/help/410.html এর টপ লেভেল ডোমেইন কত? টপ লেভেল ডোমেইন ওয়ার্ডটা থাকলেই মনে রাখবা সাধারণত আমাদের .com .edu তারপরে হলো তোমার gov এই 3টা জিনিসকে বেশি ইউজ করা হয়, ঠিক আছে। এছাড়াও তোমাদের ক্লাসে বলে দেওয়া হয়েছিল এই 3টা জিনিস এখানে আছে, কোনটা আছে সেটা হলো .com। সো এখানে .comটা হলো আমাদের কি, টপ লেভেল ডোমেইন। ওকে, আচ্ছা, তো এটা .com বুঝে নিও, শুধু কম লেখা আছে তো এটা .com। ওকে, এরপর লেখা আছে হলো যে http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কি? সর্বশেষ অংশ কি, ডটের পর অংশকে কি বলা হয়? ডটের পর অংশকে বলা হয় ডোমেইন প্রকৃতি বা টপ লেভেল ডোমেইন। ওকে, এরপরে হলো URL এর প্রথম অংশের নাম কি? URL অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর কি ছিল? একটা ওয়েবসাইটের পরিপূর্ণ ঠিকানা, একবারে HTTP থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত। তাহলে প্রথমে কি আছে, HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে এটা আমাদের কি প্রথম অংশটা, URL এর প্রথম অংশটা কি, ওটা হলো প্রোটোকল। এরপরে হলো HTML এর মৌলিক ট্যাগ কয়টা? HTML এর মৌলিক ট্যাগ হলো 4টা স্যার, এই যে এই 4জন, ঠিক আছে। আমাদের HTML এ এই 4জনের ব্যবহারটা আমাদের লাগেই, ঠিক আছে। সেটা হলো HTML হেড, টাইটেল, বডি। আমরা যদিও আমাদের ক্লাস এবং অন্যান্য জায়গায় আমরা শিখি যে HTML এর পরে আমরা কি শিখি, সরাসরি বডি দিয়ে কাজ শুরু করে দিই। তবে তুমি হেড আর টাইটেল যদি দরকার পড়ে তুমি ব্যবহার করবো, ওটা ভালো, ঠিক আছে। হেড টাইটেলের নিয়ম তোমরা জানো। আচ্ছা, আর কোনো প্রতিষ্ঠানের যুগে বাধ্যতামূলক করে দেয় এটা দিতেই হবে, তাহলে তুমি দিবা। ওকে, এরপরে কি আছে, এরপরে হলো যে ডাইনামিক ওয়েবসাইট বা পেজের সাথে যুক্ত কোনটি? ডাইনামিকের সাথে তোমরা জানো ASP, PHP আর JSP। এরপরে বেসিক ট্যাগ কোনটি? বডি, বেসিক ট্যাগ, মৌলিক ট্যাগ যদি থাকে, বেসিক বা মৌলিক, তাহলে এই 4টা। ওকে, এরপরে আছে কোথায় গেল, হ্যাঁ বডি। এরপরে আছে হলো HTML ট্যাগের প্রধানত কয়টি অংশ থাকে? 2টা। এটা এক একটা বইতে এক একটা লেখে, এটার আসলে সরাসরি এরকম কোনো কোশ্চেন নাই আমার যতটুকু জানা। তো এটা যেহেতু 2টা লেখে, কোনো বইতে বা স্যাররা রেফার করে যে HTML এর ট্যাগের প্রথম অংশটা, শুরুর অংশটা এবং শেষ ক্লোজিং অংশটা। আবার অনেক স্যাররা বলে না, ট্যাগের ভিতরে যে পি বা লেখা থাকে ওইটা, আর সাইডে যে ব্র্যাকেট থাকে ওইটা, 2টা জিনিস বোঝা। অর্থাৎ অ্যালফাবেট দিয়ে যেটা আমরা লিখি ট্যাগের ভিতরে পি, প্যারাগ্রাফ টাইপের, দেন আমরা ব্র্যাকেট বলে ফার্স্ট কি বলে ওইটারে গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিয়ে যেটা বোঝায় ওই জিনিসটা, ঠিক আছে। এটা অনেক স্যাররা বলে। তো
তুমি দুইটা আপাতত মনে রাখো, ওকে? ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? সেটাকে বলে হলো কন্টেন্ট। ওপেনিং ট্যাগ একবারে তোমার শুরু, ঠিক আছে? আমি তোমাদের এই গত ক্লাসে মুভি দেখাই দিয়েছি, ওইটা হলো কন্টেন্ট। যেখান থেকে শুরু হয়েছে আর ক্লোজ করার আগ পর্যন্ত মাঝখানে যা আছে ওইটা হলো কন্টেন্ট, ওকে? আইপি ভার্সন 6 আইপি ক্লাসটা তোমরা যারা করছো আর মানে যারা খেয়াল আছে তারা মনে আছে যে আইপি ভার্সন যেটা 6 আমাদের, সেখানে কত বিট ছিল ইন টোটাল? 128টা। আর প্রতিটা অক্টেটে ছিল কয়টা করে? 16টা। অক্টেট ছিল কয়টা? 8টা। আরেকবার দেখতে হবে ক্লাসগুলো, ওকে? এরপরে হলো HTML ফর্মে ড্রপডাউন বক্স তৈরির জন্য নিচের কোন ট্যাগ ব্যবহার করা হয়? এটা হলো অপশন। এটা ফর্ম টাইপের জিনিস আছে, যে ফর্মটা তোমাদের থেকে উঠা দেওয়া হয়েছে, ওকে? এটা মাথায় রেখে, এটা হলো অপশন টাইপের জিনিস। আর ফর্মটা যদি আবার কখনো তোমাদের পরীক্ষার আগে কোনো নোটিশ টোটিশ যদি আসে যেখানে বলে যে ফর্মটা আছে, তাহলে ওইটার ক্লাসও তোমাদের দিয়ে দেওয়া হবে, কোনো টেনশন নাই, ওকে? তো আপাতত ফর্মটা তোমাদের নাই, সো টেনশন নিও না, ঠিক আছে? অপশন। আর যদি আমি হাতে কখনো সময় পাই, এক্সট্রা পাইলে অবশ্যই দিয়ে দিব না। তাহলে ড্রপ ডাউন বক্স, অর্থাৎ ক্লিক করলে তোমাদের মাঝে মাঝে আসে না যে কোন দেশ থেকে তুমি দেখতেছো, ক্লিক করলে দেখা যায় বাংলাদেশ, ইন্ডিয়া, এই সেই অনেকগুলো দেশ আছে, দেন খুঁজে তুমি তোমার বাংলাদেশটা নিয়ে আসো। এরকম যে অপশনের সিরিয়ালটা আসে, ওই সিরিয়ালটা বানায় হলো ড্রপ ডাউন বক্স, ওই সিরিয়ালটার নাম, এবং ওইটা বানায় হলো অপশন নামের এক ধরনের ট্যাগ দিয়ে, ওকে? নিচের কোনটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ? সেটা হলো মার্কআপ HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ট্যাগ কি? বিশেষ সিনটেক্স, বিশেষ ধরনের নিয়মকানুন, ওকে? আর HTML এ ফর্ম তৈরি করার ট্যাগ হলো ফর্ম, ঠিক আছে? একটু আগে বললাম যে ফর্ম টাইপের কাজ, ওই ফর্ম টাইপের কাজ করতে গেলে আগে ফর্মটা লিখে নিতে হয়, ট্যাগ দিয়ে ফর্ম লিখতে হয়, নিচে ফর্ম বন্ধ করে দিতে হয়, তাহলে ফর্ম তৈরির জন্য ফর্ম ট্যাগ ব্যবহার করা হয়। হেডিং ট্যাগ কয়টা? হেডিং ট্যাগ হলো 6টা। হেডিং 1 থেকে হেডিং 1 বড়, দেন 2 আরেকটু ছোট, 3 আরেকটু ছোট, এবার ছোট হইতে হইতে হেডিং 6 পর্যন্ত। একটি ওয়েবসাইটে কয় ধরনের পেজ থাকে? একটি ওয়েবসাইটে 2 ধরনের পেজ থাকতে পারে সাধারণত, স্ট্যাটিকও থাকতে পারে, ডাইনামিকও থাকতে পারে, ওকে? তারপরে বলতে হলো www.org.gov.pd এর .gov অংশটি, মানে গভর্নমেন্ট অংশটির নাম কি? এটার নাম হলো জেনেরিক ডোমেইন, ওই টপ লেভেল ডোমেইন, ঠিক আছে? এক কথায় আনুভূমিক লাইন তৈরি করতে, এইভাবে কোনো দাগ তৈরি করতে, তুমি যদি কোনো জায়গায় তোমার মনে চায়, ঠিক আছে, কোনো জায়গায় তোমার মনে চাচ্ছে যে এটা মনে করো HTML তোমার পেজ, মনে করো যে এটা হলো তোমার HTML পেজ, এই পেজের ভিতর লেখা আছে ওয়েলকাম, তারপরে কিছু লেখা আছে, ঠিক আছে? দেন তুমি চাচ্ছ এইখান থেকে এই পর্যন্ত একটা দাগ থাকবে, যেখানে তোমার মনে হবে যে দাগটা দিতে হবে, ঠিক আছে? ওই জায়গাটায়, কোডের ওই জায়গাটায় শুধুমাত্র কি লিখে দিবা? HR, হরাইজন্টাল লাইন, এটা লিখে দিলেই দাগটা চলে আসবে, ঠিক আছে? আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে এটাও দেখাই দিতে একটু। তাহলে এটা হলো HR, হরাইজন্টাল লাইন, এবং ও একটা কি ট্যাগ? এমটি ট্যাগ, তুমি জানো। এরপরে নিচের কোনটি IaaS এর পরিপূর্ণরূপ? এটা হলো কি? ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। আচ্ছা, এরপরে আছে হলো 21 নাম্বার, ফন্ট ট্যাগ এর কাজ হলো একটি ওয়েবসাইটের টেক্সট এর ধরন ঠিক করা, টেক্সট এর আকার ঠিক করা, টেক্সট এর রং ঠিক করা। তাহলে আমরা কি কি শিখছিলাম? ফন্ট দিয়ে 3টা কাজ, সেটা হলো কি? ফন্ট ফেস মানে শিখছিলাম আমরা, তারপরে শিখছিলাম হলো ফন্ট সাইজ, এরপর শিখছিলাম ফন্ট কালার। তার মানে এখানে 3টে জিনিস আছে, তার মানে এখানে 3টে অ্যান্সার। এরপর বলছে সারা বিশ্বের ডোমেইন নেম বা আইপি অ্যাড্রেস যে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করে তার নাম কি? তার নাম হলো, এখানে 1 আর 3 হলো অ্যান্সার, ICANN এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অথরিটি। এরপর 23 নাম্বার, কোনগুলো সার্চ ইঞ্জিন? এটা তোমাদের পারার কথা, বিং এবং ইয়াহু, ঠিক আছে? তাহলে কোন দুইটা সার্চ ইঞ্জিন? সেটা হলো বিং এবং ইয়াহু, 1 আর 3 অ্যান্সার। এরপরে টেবিল এবং ইমেজ ট্যাগ এর জন্য কমন অ্যাট্রিবিউট কোনগুলো? ভালো করে বুঝো কি কি। সেটা হলো টেবিল এবং ইমেজ ট্যাগ, ভালো করে এই দুইটা একটু মাথায় নিও। তাহলে টেবিলটা কোন জিনিস? সেটা হলো আমাদের নর্মাল যে টেবিল তোমাকে দেওয়া হয় সেখানে, এবং ইমেজের ভিতরে, এই দুইটার ভিতরে তুমি বসাতে পারবা কোন দুইটা? সেটা হলো বর্ডার, আর কি বসাতে পারবা তুমি? অ্যালাইনও বসাতে পারবা, চাইলে টেবিলটারে তুমি মাঝখানে বসাতে পারো, ইমেজটারও তুমি মাঝখানে বসাতে পারো, হাইটও তুমি বসাতে পারবা, ঠিক আছে? তার মানে এখানে 3টাই হলো অ্যান্সার। তাহলে আমাদের বর্ডার, অ্যালাইন এবং হাইট 3টাই এখানে বসানো যাবে, ছবির বেলাতেও এবং টেবিলের বেলাতেও। এরপরে কি আছে? এরপরে আছে হলো বোল্ড করার ট্যাগ হলো কোনটা? বোল্ড করি সাধারণত আমরা কি দিই? স্ট্রং দিয়েও বোল্ড করা যায়, বি দিয়েও বোল্ড করা যায়, ঠিক আছে?
স্ট্রং তুমি লিখলে ওইটা গাঢ় হয়ে যাবে লেখাটা, আর বি যদি দাও ওইটাও বোল্ড হয়ে যাবে। ওকে, এরপরে হলো লেখা স্ক্রিনের মধ্যে মুভ বা চলাচল করানোর জন্য ব্যবহৃত হয় কোন ট্যাগ? ওই যে লেখাটা দৌড়াদৌড়ি করে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, যেটা বলছিলাম সেটার আমরা কি বলছিলাম, মার্কিউ ট্যাগ দিয়ে করে এটা। এরপরে হলো এ ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা? এর সাথে কোনটা ব্যবহার করা হয়? এর সাথে তোমরা ওই ক্লাসটা আরেকবার দেখবা, এর সাথে এইচরিফটা ব্যবহার করা হয়, হাইপার রেফারেন্স এবং টার্গেট দেওয়া হয়। টার্গেট কখন দেয়? যখন আমরা নতুন একটা কি চাই, নতুন একটা খালি পেজে লিঙ্কটা ওপেন করাতে চাই। ওকে, তারপরে আছে হলো ম্যাগাজিনের জন্য কোন ওয়েব ডিজাইনটি ভালো হবে? ম্যাগাজিনের জন্য সাধারণত লিনিয়ার হয়, অল্প পেজের জন্য লিনিয়ার দেওয়াটা খুব ভালো, ঠিক আছে। আর ম্যাগাজিনের সিস্টেমটা একটা পেজের পর আরেকটা পেজ দেখবে এরকম, তো ওই লিনিয়ারটা দেওয়া বেটার। এরপর হলো ওয়েবসাইটের একক ঠিকানা। এটা হলো একক ঠিকানাকে আমরা ইউআরএল বলি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এবং এটার সাথে আমরা আইপি অ্যাড্রেসের পার্থক্য পড়তেছিলাম, ঠিক আছে। এরপর আমরা বলছি যে কোনো ওয়েব কাঠামোতে যে কোনো পেজ হতে সরাসরি হোম পেজে যাওয়া যায় কি দিয়ে? সেটা হলো তোমার নেটওয়ার্ক দিয়ে। কোন কাঠামো দিয়ে? এটা কোন কাঠামো দিয়ে হোম পেজে যাওয়া যায়? এটা কোন কাঠামোতে? সেটা হলো নেটওয়ার্ক কাঠামোতে। এরপরে বলছে আইপি তোমার ভার্সন 4 যেটা আছে এটা মোট কত বিটের ছিল? 32 বিটের, খেয়াল আছে? আইপি যেটা ছিল আমাদের ভার্সন কত, সেটা হলো 4 ছিল হলো 32 বিট, এবং এটার অক্টেট ছিল কয়টা? 4টা। প্রতি অক্টেটে বিট ছিল কয়টা? 8টা করে। HTML এর উদ্ভাবক কে? টিম বার্নার্স-লি। ওকে, তারপরে আছে হলো আমাদের ফন্টের নাম পরিবর্তন করতে ব্যবহার হয় কোনটা? সেটা হলো ফেস, ফন্টের নাম পরিবর্তনের জন্য ফন্ট ফেস। ওকে, তারপরে নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সব থেকে ছোট হয়? সব থেকে ছোট লেখা H1 সব থেকে বড়, আর H6 হলো সব থেকে ছোট। ISP এর পূর্ণরূপ কি? 34 নাম্বার, সেটা হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। 35 নাম্বার, DNS এর পূর্ণরূপ কি? এটা হলো ডোমেইন নেম সিস্টেম, কিছু কিছু জায়গায় ডোমেইন নেমিং সিস্টেম ইউজ করা হয়। এরপরে আইপি ভার্সন 4 এটায় কয়টি অক্টেট থাকে? একটু আগে বলছি ভার্সন 4-এ 4টা অক্টেট থাকে, এবং ভার্সন 6 অর্থাৎ পরের কোশ্চেন 37 সেখানে বলছে আইপি ভার্সন 6-এ কতগুলো অক্টেট থাকে? সেটা হলো 8টা। আইপি ভার্সন 6-এ, ঠিক আছে, একটি অক্টেটে কয়টা বিট থাকে? একটা অক্টেটে, যেহেতু আইপি অ্যাড্রেস ভার্সন 6টা একটু খেয়াল করে দেখো, নাহলে ক্লাসটা আবার দেখে আসো স্যার। সেখানে প্রতি অক্টেটে 4টা করে ঘর ছিল, এবং প্রতিজন ছিল হেক্সাডেসিমাল। একজন করে ভাঙলে 4টা করে বিট আসে, অর্থাৎ 4 4 16টা বিট সেখানে ছিল। ওকে, আইপি ভার্সন 6-এ মোট কয়টি বিট থাকে? তাহলে একটা ভাগে যদি থাকে 16টা বিট, তাহলে 8টা ভাগ থাকে আইপি অ্যাড্রেস, মানে ভাগ মানে কি অক্টেট। 8টা অক্টেট যদি আইপি অ্যাড্রেস ভার্সন কিসে থাকে? 6-এ থাকে, তাহলে 8 × 16 সমান কত হয়? 128। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? যেটা হলো HTML এর উপাদান। ওকে, এরপরে হলো হেডিং ট্যাগ কয়টি? হেডিং ট্যাগ 6টা আমাদের, এটা মনে হয় ডাবল আসছে, বাট আমরা চেষ্টা করব, ডাবল সামনে আর নাই ইনশাল্লাহ। HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট লাগবে? এটা হলো ফেস। তোমার অ্যাট্রিবিউট কোনটা লাগবে বলছে, বলে না যে কোন কোড নেমটা বসাইতে হবে, তাহলে সুটু নিয়ে আনছে, অর্থাৎ কোনটা বাংলা লেখার যে কোড নেমটা আছে, মেইন বাংলা লেখার যে টাইপ নেমটা, তার নাম হলো সুটু নিয়ে আনছে। কিন্তু এখানে তোমার কাছে চাইছিল কোন অ্যাট্রিবিউট লাগবে। অ্যাট্রিবিউটে আমরা কি লাগবে? ফন্টের পরে ফেস সমান সমান আপার দুইটা কোটেশন, দেন আমরা লিখবো সুটু নিয়ে আনছে, যেটা ক্লাসটা তুমি করছো। এরপরে বলছে নিচের কোন ট্যাগ এর এলিমেন্ট থাকে না? এলিমেন্ট ভালো করে বুঝো, এলিমেন্ট মানে কি? এলিমেন্ট মানে হলো ক্লোজিংটা থাকে না। ওকে, যে হলো এমটি ট্যাগ। তাহলে এলিমেন্ট থাকে না এমন কোনো ট্যাগের কথা বললে তুমি বুঝবা যে বলছে নিচের কোনটা এমটি ট্যাগ। তাহলে একটু ভালো করে বুঝো নিচের কোনটা এমটি ট্যাগ। সেটা হলো ইউকে বন্ধ করতে হয়, তাহলে বিআর এবং ইমেজ, তার মানে 1 আর 2, ব্রেক এবং ইমেজ। এরপরে বলছে ইউআরএল অর্থাৎ 44 নাম্বার, ইউআরএল এর অংশগুলো হলো এটার ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এর ভিতরে কি কি থাকে? প্রোটোকল নেম থাকে, হ্যাঁ, HTTP থাকে, হোস্ট নেম থাকে, কোম্পানি নেম বা সামথিং এটাতে থাকবেই। এরপরে ডিরেক্টরি নেম থাকে, অর্থাৎ কোন ফোল্ডারে ঢুকবে, ওই যে স্ল্যাশ দিয়ে তারপর যদি কিছু থাকে, ঠিক আছে, ওটাও থাকে। তার মানে 3টা জিনিসই থাকে এখানে, অ্যান্সার 3টাই। এরপরে 45 নম্বর কোশ্চেনে 45-এ বলছে হলো ওয়েব ব্রাউজার কোনটি? ঠিক আছে, বা ওয়েব ব্রাউজার হলো কোনটা ওয়েব ব্রাউজার? গুগল ক্রোম ওয়েব ব্রাউজার, তোমার ফোনেও আছে, কম্পিউটারে আছে। এরপরে সাফারিটা হলো ওয়েব ব্রাউজার। ইউটিউব এটা কি ওয়েব ব্রাউজার? না।
তাহলে 1 আর 2 হলো অ্যান্সার। 46-এ কি বলছে, ওয়েবসাইটে পিকচার সংযুক্ত করার উপযুক্ত ফরম্যাট হলো কোনটা? পিকচার সংযুক্ত করার সব থেকে ভালো ফরম্যাট হলো জেপিজিটা সংযুক্ত করা বেটার, এবং পিএনজি, এছাড়াও গিফ আছে, জিআইএফ, এছাড়াও আর অনেকগুলো আছে, জেপিইজি আছে, কিন্তু আইএমজি বলে কোনো কি নাই, ছবির ফরম্যাট নেই। তাহলে অ্যান্সার কত? 1 আর 3 46-এর। এরপর 47-এ বলছে হলো যে HTML হচ্ছে, HTMLটা কি? এখানে বলছে শেখা সহজ, কেস সেন্সিটিভ, আর কি রক্ষণাবেক্ষণ সহজ। ঠিক আছে, এটা HTML আসলে কেস সেন্সিটিভ না, এটা তোমরা আমার পুরো ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করছো ওইখানে জানো যে এখানে ছোট হাতের ট্যাগের নাম পি, পি এর জায়গায় যদি তুমি বড় হাতের পি দাও কোনো সমস্যা নেই, ছোট হাতের পি দিলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? এটা কেস সেন্সিটিভ না, অর্থাৎ বড় হাতের ছোট হাতের নিয়ে সে কোনো প্রবলেম ফেস করে না। তাহলে এটা শেখা সহজ এবং রক্ষণাবেক্ষণ করা সহজ। ওকে, এরপরে আছে হলো উদ্দীপক পড়ে 48 ও 49 নং প্রশ্নের উত্তর দাও। এখানে বলছে মিস্টার কালাম, কলাম লিখছি তো কলামই তুমি ধরে নাও। ঠিক আছে, তো মিস্টার কলাম তার ওয়েবসাইটের পেজে তোমার কি করছে, ইমেজ সংযোজন করলেন, এটা কালাম হবে বলে দিলাম তাও। ঠিক আছে, কিন্তু কোনোভাবেই ব্রাউজারে তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না। তাহলে মিস্টার তোমার কালাম, ঠিক আছে, কালাম যে প্রকারের ট্যাগ ব্যবহার করেছেন তার সাথে নিচের কোন ট্যাগ সঙ্গতিপূর্ণ? তাহলে উনি ইমেজ যুক্ত করছে, ভালো করে বুঝো, এই কোশ্চেনগুলো একটু ট্রিকি কোশ্চেন। উনি ইমেজ যুক্ত করছে, তাহলে ইমেজটা কি? একটা এমটি ট্যাগ, সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে, নন ক্লোজিং ট্যাগ। তাহলে আর কে আছে সিঙ্গেল বা নন ক্লোজিং ট্যাগে? HR আছে, BR আছে, তাহলে ওইখান থেকে যে কোনো একটা দিতে পারে, এখানে BRটা আছে। ওকে, খেয়াল রেখো। এরপরে বলছে তাহলে ওইটা ইমেজের সাথে BR এর মিল আছে। ওকে, মিস্টার কালাম এর সঠিক ফলাফল না পাওয়ার কারণগুলো হলো, তাহলে উনি সঠিক ফলাফল কেন পায় নাই? ছবি আনতে চাইতেছে, আসতেছে না, তার কারণটা কি? ফাইলের নাম লিখতে ভুল করতেই পারে, তারপরে ব্রাউজারে সাপোর্ট না করা, হ্যাঁ এমন কিছু দিচ্ছে যেটা ব্রাউজারে আসতেছে না। তারপরে কি আছে? সঠিক লোকেশন ব্যবহার না করা, কোনো ফোল্ডারে আছে তিনি অন্য কোনো ফোল্ডারে নাম দিয়ে দিচ্ছে, তিনোটাই ভুল হইতেই পারে তার দ্বারা। তাহলে এখানে অ্যান্সার হলো তিনোটাই। ঠিক আছে, তারপরে বলছে উদ্দীপক পড়ে 50 এবং 51 এর উত্তর দাও। ঠিক আছে, দিদার ও তার বন্ধু মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো যেখানে ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। তাহলে 50-এ বলছে কি ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি? তাহলে দেখো একটু ভালো করে, এখানে বলছে কি যেখানে ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যস্ত, যেখানে স্তরের কথাটা বলবে, স্তর 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 হয়ে আসছে, ওইটা হলো ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো। এটা কি? ট্রি কাঠামো অথবা হায়ারার্কিক্যাল কাঠামো, যেখানে স্তরের কথা বলছে। ওকে, সবাই এক জায়গায় কানেক্টেড হলে, ঠিক আছে, বা একটা সাথে কানেক্টেড হলে ওটা হলো নেটওয়ার্ক কাঠামো, সিরিয়াল বা পর্যায়ক্রমিক হলে লিনিয়ার কাঠামো, ততোধিক কাঠামো হলে কম্বিনেশন কাঠামো। এরপরে বলছে কি গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে, ঠিক আছে, তাহলে সে কি কি কাজ করবে এখন, কি করার জন্য? ইন্টারনেটে প্রদর্শন করার জন্য সে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করবে, হ্যাঁ এটা আমরা জানি, এটা করবে। ওয়েব পেজ সমূহ সমান করা, এক একটা পেজ কাটছাট করে সমান করবে না, এটা দিয়ে কোনো যায় আসে না। ওয়েবসাইট হোস্টিং করা, জি এটাও করতে হবে, আমাদের পাবলিশিংয়ের কটা ধাপ? 4টা, তাহলে এটাও করবে। তাহলে 1 আর 3 হলো অ্যান্সার কার? 51। আমরা এই 51 পর্যন্ত করে থেমে যাচ্ছি, কারণ আগামী ক্লাসে তোমাদেরকে আগে আমি CSSটা শিখাবো একটু, দেন আমরা MCQতে যাব, কারণ বর্তমানে অ্যাট প্রেজেন্টে যে কোশ্চেনগুলো আসতেছে এখানে CSS থেকে প্রচুর কোশ্চেন আসতেছে। তাহলে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসটার পর্যন্ত আগামী ক্লাসটা খুব সুন্দর করে দেখব। আর অবশ্যই জিনিসগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, আর যেগুলো টুকটাক নৈবিত্তিক আছে ওগুলো আমার লেকচার এবং বইটই একটু পড়লে তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি মানে বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।